নমস্কার। আজকেও আবার একটি নতুন আলোচনায় আমরা এলাম। সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে আমাদের দেশটা হচ্ছে মূলত হিন্দুদের দেশ, হিন্দুস্থান, সনাতনী আমরা। আমাদের একটা ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, পরম্পরা আছে। ১০,০০০ বছরের প্রাচীন সভ্যতার অধিকারী একটি আমার দেশ। কিন্তু ইদানিং আমরা ধর্মনিরপেক্ষতার নামে ভারতবর্ষের বুকে এক শ্রেণীর মানুষ আছেন যারা অনবরত হিন্দু ধর্মের বিরুদ্ধাচারণ করে যাচ্ছেন, নানান রকম কুমন্তব্য করছেন। তার মধ্যে একটি বড় মন্তব্য হচ্ছে যে হিন্দু ধর্ম নাকি কুসংস্কারাচ্ছন্ন, এখানে কোনো বৈজ্ঞানিক চিন্তাভাবনাই নেই। তো সত্যি কি তাই? একটু আমরা এই নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের সামনে উপস্থিত আছেন, আগেও আমরা এনেছি, মাননীয় শ্রী রবীন সেনগুপ্ত। রবীন্দ্র অত্যন্ত সুবক্তা, খুব যুক্তি তথ্য দিয়ে কথা বলতে পারেন। ভারতীয় সংস্কৃতি সম্পর্কে তার অগাধ পাণ্ডিত্য আছেন। তিনি লেখালেখি করেন, প্রচুর পড়াশোনা করেন, গবেষণামূলক লেখালেখি করেন। তো সেই রবীন্দ্রকে আমরা আজকে পেয়েছি, এই ব্যাপারে আমরা কিছু প্রশ্ন করব। আচ্ছা রবীন্দ্র, বলুন তো যে ভারতবর্ষে আমাদের ধর্ম হচ্ছে আত্মা, সেই সনাতন হিন্দু ধর্ম। অথচ হিন্দু ধর্মের বিরুদ্ধে নানান রকম অভিযোগের মধ্যে একটি বড় অভিযোগ হয় যে হিন্দু ধর্ম নাকি কুসংস্কার, এখানে কোনো বৈজ্ঞানিক চিন্তাভাবনা নেই, বিজ্ঞান চিন্তাভাবনা আমরা কোনো কালই করিনি। তো এটা কি ১০,০০০ বছরের সভ্যতার ইতিহাসের দিকে যদি ফিরে তাকানো যায়, তাহলে এইটা কি সত্যতা আছে না নেই? আমরা যদি উপনিষদ বা বেদান্ত সাহিত্যের যদি আশ্রয় নিই, তাহলে দেখব যে একটা ইম্পর্টেন্ট এবং খুব প্রাচীন বেদান্তের নাম হচ্ছে ছান্দোগ্য উপনিষদ। এই ছান্দোগ্য উপনিষদের একটা শ্লোক হলো যে হে মানবগণ, তোমরা বিজ্ঞানের সাধনা করো। তার কারণ বিজ্ঞানের সাহায্যেই তোমরা পদার্থবিজ্ঞান, রসায়ন, ভূবিদ্যা, মহাকাশবিদ্যা, মানব শরীরবিদ্যা, উদ্ভিদবিদ্যা সহ সমস্ত বিষয়ে জানতে পারবে। এর সংস্কৃত হলো বিজ্ঞানম উপাস্যস্য ইতি। তোমরা বিজ্ঞানের সাধনা করো। তারপরে বলছে পরের এটা শ্লোকে আমাদের উপনিষদে বলা আছে। আছে। তাহলে তারপরে তো ঋষিরা তো বিজ্ঞানের কথা বলেছেন। হ্যাঁ, তারপরে পরের শ্লোকে বলছে যিনি বিজ্ঞান চর্চা করেন তাকে একটা সাধকের মতোই দেখবে। বলছে না যে সে সাধক নয়, সে আলাদা, সে জড়বাদিতা বলছে না, তাকে সাধক বলছে। যে বিজ্ঞানের চর্চা করছে সাধক বলছে তাকে। এইভাবেই প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চার একটা শ্লোক আমি পেয়ে যাচ্ছি, যেখানে বিজ্ঞান চর্চা করতে উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে যে শ্লোকগুলো পাচ্ছি তাতে বেশিরভাগ বলা আছে তোমরা শুধু নাম করে যাও, ঠাকুরের নাম করে যাও, ভক্তি করে যাও, ব্রত করে যাও, উপবাস করে যাও। কিন্তু প্রাচীন যুগে এই ধরনের শ্লোক পাচ্ছি। চিরং ধর্মান্নি সেবেত কুজ্জাত্যাং নেশানাং চিরম। তুমি চিরকাল ধর্মের সেবা করো, তুমি চিরকাল জ্ঞানের অনুসন্ধান করো। অনুসন্ধান মানে গবেষণা। এটা স্কন্দ পুরাণে দেওয়া আছে। আচ্ছা তাহলে আমি দেখতে পাচ্ছি যে গবেষণা শুরু হয়েছিল পুরাণের নির্দেশে, বেদের নির্দেশে, বেদান্তের নির্দেশে বিজ্ঞান গবেষণা শুরু হয়েছিল। আচ্ছা আচ্ছা। তাহলে দেখা যাচ্ছে যে বিজ্ঞানের সাথে আমাদের ভারতীয় যে ঐতিহ্য সংস্কৃতি বা আমাদের যে হিন্দু ধর্ম, যে ধর্মের দেশ, ধর্ম ধর্ম করি আমরা কাটাই, আমাদের মধ্যে কোনো উচ্চ বৈজ্ঞানিক চিন্তাভাবনা নেই, ধর্ম আর দর্শন নিয়ে থেকেছি, এগুলো তাহলে তো ঠিক কথা নয়। বেশ। আচ্ছা, আপনি তো এটা বললেন, কিন্তু আমাদেরকে তো এইভাবে বললে হবে না, আমাদের প্রমাণ দেখাতে হবে। তো তো প্রাচীন ভারতে বিজ্ঞানের তো বিভিন্ন শাখা আছে। তার মধ্যে একটি শাখা হচ্ছে ফিজিক্স বা পদার্থবিজ্ঞান। এ সম্পর্কে আমাদের প্রাচীন বিজ্ঞানীরা কী ভেবেছেন? পদার্থবিজ্ঞানের যে প্রথম যে কথা আমরা পাচ্ছি, লোকে দৃশ্যা দৃশ্যং চরাচরম তৎসর্বং শক্তিভি জাতং। এই শ্লোকটা বিভিন্ন পুরাণের, বিভিন্ন বেদে, বিভিন্ন অংশে দেওয়া আছে যে হে মানবগণ, তোমরা এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ড, বিশ্ব চরাচরে যা কিছু দেখছো সব শক্তি থেকে এসেছে। এই শক্তিগুলির নাম হলো স্থিতিশক্তি, গতিশক্তি, তাপ শক্তি, বৈদ্যুতিক শক্তি এবং মানসিক শক্তি বা আধ্যাত্মিক শক্তি, চৌম্বক শক্তি। তো পরবর্তীকালে বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান সমস্ত শক্তিগুলো খুঁজে পেয়েছে। এটা তো আমরা ফিজিক্সে পড়েছি। আমি পেয়েছি। তারপর বলছে এই যে বাতাস দেখছো, এই বাতাসে 7খানা স্তর আছে। এতে লোকে কৃতা সপ্তাশ্চ পৃথক পৃথক এই বচা। এইখানে এই বাতাসে 7খানা স্তর আছে। তার নাম হচ্ছে প্রবহ, আবহ, বিবহ, সুবহ, উদ্বহ, পরিবহ এবং পরাবহ। এই কথা তারা বললেন। প্রাচীন বায়ুপুরাণে কথাটা লেখা আছে। পরবর্তীকালে বিজ্ঞানীরা যখন পরীক্ষা করলেন, তারা বললেন যে বাতাসে সত্যি অনেকগুলো স্তর আছে, যথা ট্রপোপজ, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার।
অর্থাৎ যে নামগুলোকে আমরা বর্তমানে টপোস্ফিয়ার ট্র্যাটোস্ফিয়ার বলছি, প্রাচীন ঋষিরা সেইগুলোর নাম দিয়ে গেছেন প্রবহ, আবহ, বিবহ, এবং সুন্দর নাম দিয়ে গেছেন। আচ্ছা, এই কথাগুলো কিন্তু আমি ফিজিক্যাল সায়েন্সে পড়েছি যখন আমি মাধ্যমিকের ছাত্র ছিলাম। হ্যাঁ। কিন্তু ইংরেজি নামগুলো জানতাম, বাংলা নাম সংস্কৃত নামটা সংস্কৃত এটা নাম, জানতাম। এটা কিন্তু আমরা জানতাম না। সংস্কৃত নাম জানতাম। এটা আমি পেলাম। আচ্ছা, তার মানে এগুলো অলরেডি বলা ছিল। বেশ। এই কারণেই বোধহয় স্বামী বিবেকানন্দ বলেছেন, আমি একটা বই পড়েছিলাম স্বামীজির, সবার স্বামীজি, সেখানে উনি বলছেন যে আজকে যে বৈজ্ঞানিক যে চিন্তাধারা, এগুলো সব তারা ভারতবর্ষ থেকে নিয়ে গেছে। এটা কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন যে পাশ্চাত্যের বৈজ্ঞানিকরা যে বৈজ্ঞানিক চিন্তাধারা ভারতবর্ষ থেকেই পেয়েছেন আর কি। আচ্ছা, এটা তো গেলো ফিজিক্সের উপরে। আচ্ছা, পরমাণুর নাম শোনা যায়, কণাদ, ঋষি কণাদের নাম শুনি আমরা, তিনি নাকি পরমাণু নিয়ে ভেবেছেন, এটা কি কতটা কি আছে? এটা শুধু ঋষি কণাদ নয়, পরমাণু সংক্রান্ত প্রচুর তথ্য বিভিন্ন শাস্ত্রে আছে, একা কণাদ নয়, তবে কণাদ একটা বিশেষ ভূমিকা ছিল। যেমন এক জায়গায় বলা হচ্ছে, সংস্কৃত একটা গ্রন্থ আছে, তাতে বলা হচ্ছে যে বাতাসে সবসময় সূক্ষ্ম ধূলিকণা ভেসে বেড়ায়। তো আমরা যখন জানলা দিয়ে রোদ পড়ে, সেই রোদের মধ্যে দেখতে পাই অনেক ধূলিকণা ভেসে বেড়াচ্ছে। তো ঋষি বলছেন যে মানবগণ, এই ছোট্ট ধূলিকণাগুলো যেটা ভেসে বেড়াচ্ছে, তাদের নাম হচ্ছে ত্রসরেণু। ত্রসরেণু, এই ত্রসরেণুর চেয়ে ক্ষুদ্র হচ্ছে অণু, অণুর চেয়ে ক্ষুদ্র হচ্ছে পরমাণু। পরমাণু শোষক্ষুস্ত্র ভাবগ্রাহ্যনা চক্ষুষা, পরমাণু এত ছোট যে তাকে চোখে দেখা যায় না, এটা প্রাচীন মনীষীরা বলেছেন, ঋষি বলছেন। তারপরে ঋষি বলছেন যে এই পরমাণুর ভেতর 24টা কণিকা আছে, এর নাম চতুর্বিংশতি তত্ত্ব। 24টা কণিকা আছে পরমাণুর ভেতর। এবার বর্তমান বিজ্ঞানীরা বলেন যে পরমাণুর ভেতর অনেক কণিকা আছে, তারা খুঁজে যাচ্ছেন, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, মেসন, ইউকোয়াক, টিকোয়াক, ডিকোয়াক, এরকম প্রচুর কণিকা তারা খুঁজে পেয়েছেন। ঋষি বলছেন যে পরমাণুর ভেতর যে কণিকাগুলো প্রথম আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই 5টা কণিকা, এদের রেডিয়েশনের ফলে আমরা কোনো বস্তুর নানা রকম অবস্থার রূপান্তর দেখতে পাই। তারপরে হচ্ছে পঞ্চতন্মাত্রের কণিকা, রূপ, রস, শব্দ, বর্ণ, স্পর্শ। এরপর বলছে যে দুখানা কণিকা আছে, একটার নাম পরা, একটার নাম অপরা, মানে প্রোটন আর ইলেকট্রনের কথা বলছে। বলছে একটা পরমাণুর ভেতর সাধারণ অবস্থায় এই পরা আর অপরার সংখ্যা সমান থাকে, বেড়ে গেলে সেটা আয়োনাইজড হয়ে গেল, হ্যাঁ, এক থাকে। এবার ঋষি বলছেন যে একদম শেষ যে কণিকাটা, সেই কণিকাটার নাম হচ্ছে অব্যক্ত কণিকা। অব্যক্ত কণিকার পর আর কোনো কণিকা নেই। এই অব্যক্ত কণিকাকে বর্তমান বিজ্ঞানীরা বলছেন হিগস বোসন কণিকা বা ঈশ্বর কণা বলছেন। এটা আবিষ্কারের ফলে তারা নোবেলও পেয়েছেন, যিনি এটা আবিষ্কার করেছেন। ঈশ্বর কণা নাম দিয়েছে, এখন নাম ঈশ্বর কণা, হিগস বোসন, তখন নাম ছিল অব্যক্ত কণা, তারপর আর ব্যক্ত হয় না। তো এক জায়গায় ঋষি বলছেন, মহর্ষি বশিষ্ঠ বলছেন যোগ বাশিষ্ঠ রামায়ণে, যে প্রলয়কালে পরমাণুও থাকে না, প্রলয়কালে সমস্ত কণিকা অব্যক্ত লীন হয়ে থাকে, তারপর সেখান থেকে পরমাণু তৈরি হয়। পরমাণুর ভেতর 24টা কণিকা ভগবান সৃষ্টি করেন, আর তরঙ্গ সৃষ্টি হয়। সেই পরমাণু রাশিকে সংযুক্ত করে করে পৃথিবীর যাবতীয় পদার্থ সৃষ্টি হয়েছে। আর তরঙ্গগুলোকে সংহত করে মন হয়েছে, বুদ্ধি হয়েছে, অহংকার হয়েছে, গান হয়েছে, ভাষা হয়েছে, মনকে কেন্দ্র করে, মানে তরঙ্গকে কেন্দ্র করে। তাহলে আদি জিনিস হচ্ছে পরমাণু আর তরঙ্গ। সমস্ত পৃথিবীর জিনিস ওই তরঙ্গ থেকে আর পরমাণু থেকে এসছে। এর চেয়ে বৈজ্ঞানিক খাঁটি নিখুঁত তত্ত্ব কী হতে পারে? তা সমস্তটা তার জানা ছিল। হ্যাঁ। আচ্ছা, এবার ফিজিক্স গেল, পরমাণু বিজ্ঞান গেল, এবার পরে কেমিস্ট্রি বা রসায়ন শাস্ত্র। তো ইদানিং রসায়ন শাস্ত্রে আমরা আচার্য প্রফুল্লচন্দ্রের নাম জানি আধুনিককালে, কিন্তু প্রাচীন ভারতে একজন ঋষির নাম জানা যায়, বৈজ্ঞানিকের নাম, তার নাম হচ্ছে নাগার্জুন। তার সাথে কেমিস্ট্রির সাথে তার নাম জড়িয়ে থাকে। তো কেমিস্ট্রি বা রসায়নবিদ্যা সম্পর্কে আমাদের প্রাচীন মনীষীদের, বিজ্ঞানীদের কী ধারণা ছিল? এটা নাগার্জুন যে লিখেছেন অনেক পরের লোক, তার আগে যেসব ঋষিরা তারা যেগুলো লিখে গেছেন, নাগার্জুন সেটা পুনঃ সংকলন করে গেছেন। প্রাচীন যুগের বিভিন্ন বইয়ে একটা বইয়ে পাচ্ছি যে আমাদের বাতাসে একটা গ্যাসীয় পদার্থ আছে, এই গ্যাসীয় পদার্থটার সাহায্যে আমরা নিঃশ্বাস নিই। সেই পদার্থটার নাম হচ্ছে অম্লজান। এই অম্লজানকেই এখন বলা হচ্ছে অক্সিজেন। হ্যাঁ, আর অম্ল মানে অক্সিজেনের ধর্ম অ্যাসিডিটি, এখনও বলে অক্সিজেনের অ্যাসিডিটি ধর্ম। তো পরবর্তীকালে ল্যাভয়েসিয়ার আর প্রিস্টলি
বিদেশি বিজ্ঞানী ইউরোপিয়ান, এরা অক্সিজেন আবিষ্কার করলেন। কিন্তু তার আগেই লেখা আছে যে বাতাসে বহু ধরনের গ্যাস আছে, তার মধ্যে প্রধান গ্যাসীয় পদার্থ হলো অম্লজান। এটা রাসায়নিক পদার্থ বলছে। তারপর বলছে যে আমাদের শরীরে শিবসতী গ্রন্থি বলে একটা গ্রন্থি আছে, পিটুইটারি, যেটাকে এখন পিটুইটারি বলছে। এই শিবসতী গ্রন্থি থেকে যে সব রাসায়নিক পদার্থ নির্গত হয়, তাদের ক্রিয়াতেই আমাদের শরীর চলে। অর্থাৎ হরমোনের কথা বলছে, রাসায়নিক পদার্থ। তারপরে এক জায়গায় বলছে যে আমাদের চুল যখন পক্ক হয়ে যায়, পাকা হয়ে যায়, তখন সেই চুলকে কাঁচা করবার জন্য, রং পরিবর্তন করার জন্য লোহার যে গুঁড়ো আর জবা ফুলের যে রস এবং আরও এইসব মেশালে খুব সুন্দর চুলের রং কালো হয়ে যায়। তারপর এক জায়গায় বলছে যে শ্বেত ধুতরা, এর সঙ্গে লাঙ্গলিয়া শীষ এবং আরও অনেক কিছুর কথা বলছে। এইগুলো জোড়া দিয়ে যদি আমি একটা পদার্থ করি তাহলে কৃত্রিম সোনা তৈরি করা যায়, মানে ইমিটেশন গোল্ড আর কি। আর এইগুলো দিয়ে করলে কৃত্রিম রূপা তৈরি করা যায়। এইগুলো দিয়ে আমি যদি গরুর গোয়ালে আমি যদি ধূপ দিই এই পদার্থ দিয়ে, তাহলে মশা পালিয়ে যায়। মানে মশা মারার যে আমরা ধূপটা পাচ্ছি, সেটাও প্রাচীন যুগের বৈজ্ঞানিকরা জানতেন এবং সেখানে তারা করেছিলেন। তারপর তো আয়ুর্বেদে যেসব, বলতে এখানে স্পেসিফিক বলবো প্রাচীন ভারতের হিন্দু বৈজ্ঞানিক, হ্যাঁ, তখন অন্য কোনো জাতিগোষ্ঠী আসেনি, তাদের এগুলো সৃষ্টি এবং বিভিন্ন পুরাণে, বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন আয়ুর্বেদে এগুলো লেখা আছে। তারপরে আরেকটি বিদ্যা, সেটা হচ্ছে ভূবিদ্যা। সেই ভূবিদ্যা সম্পর্কে আমাদের জিও সায়েন্স, সে সম্পর্কে আমাদের প্রাচীন বিজ্ঞানীদের কি ধারণা ছিল? এক জায়গায় বলছেন যে এটা ব্রহ্মাণ্ড পুরাণে বলা আছে যে সমুদ্রস্য মহিমণ্ডল ভাবত, এই পৃথিবীটা সমুদ্র সমন্বিত এবং এটি মণ্ডলাকৃতি, অর্থাৎ গোলকাকৃতি। তা আমরা জানি ম্যাগেলান, ড্রেট আর কুক, এই তিনজন নাবিক প্রায় 500 বছর আগে গোটা পৃথিবী প্রদক্ষণ করে জানালেন যে পৃথিবী গোলকাকৃতি। তখন মানুষ সাংবিন হলো যে পৃথিবী অভিগত গোলক, তার আগে জানতো না। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ব্রহ্মাণ্ড পুরাণ বেদব্যাসের রচনা, অনার সংকলন, সেটা প্রায় 5000 বছর আগেকার। তখনই পরিষ্কার লিখে দিচ্ছে যে সমুদ্রস্য মহিমণ্ডল ভাবত ওং অখণ্ড মণ্ডল কারং ব্যাপ্তং যেন চরাচরং, অর্থাৎ এই পৃথিবীটা গোলকাকৃতি। এবং এর ব্যাস বলছে 1100 যোজন। 1100 যোজন মানে হচ্ছে 12,000 কিলোমিটার। তা এখন যে পৃথিবীর ব্যাস নির্ণয় করা হয়েছে তা হচ্ছে 12,800 কিলোমিটার, প্রায় তাই অ্যাপ্রক্সিমেট ভ্যালুতে মিলে যাচ্ছে সেটা। এবং বলা হচ্ছে যে পৃথিবী ছাড়াও অন্যান্য যে গ্রহগুলো আছে, সেই গ্রহগুলো পৃথিবীর থেকে অনেক বড়, পরিষ্কার বলছে, বৃহস্পতি অনেক বড়। সেই জন্য বলা, আমরা বলছি বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ। তো তখনকার ওরা বলছে বৃহস্পতি হচ্ছে গুরু, গ্রহদের গুরু বলছে। গুরু মানে কি? গুরু মানে বড়, গুরু মানে ভারী। তারপরে বলছে কি যে পৃথিবীতে 9খানা বর্ষ আছে। এখন তো বলছে মহাদেশ বলছে তো 7টা, তখনকার ঋষিরা বলছে পৃথিবীতে 9খানা বর্ষ আছে, যথা কিমপুরুষ বর্ষ, শ্বেত বর্ষ, হরিবর্ষ, রম্যক বর্ষ, হিরণ্ময় বর্ষ, কেতুমাল বর্ষ, ভদ্রাস্য বর্ষ, কুরুবর্ষ, এরকম 9টা বর্ষ আছে। এর মধ্যে ভারতবর্ষের উত্তরে আছে শ্বেতবর্ষ, মানে রাশিয়ার এলাকাটা বলছে শ্বেতবর্ষ। তার আগে আছে কিমপুরুষ বর্ষ, মানে চীনের এলাকাটা বলছে। তারপর আছে হরিবর্ষ, বলছে এই হরিবর্ষের আর এক নাম সুমেরু। সুমেরুর উল্টো দিকে 2খানা বর্ষ আছে, একটার নাম রম্যক বর্ষ, একটার নাম হিরণ্ময় বর্ষ, অর্থাৎ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। তারপর বলছে কেতুমাল বর্ষের যেসব মানুষ বাস করে তারা বেশিরভাগই কৃষ্ণবর্ণের, মানে কালো। মানে আমি আন্দাজ করছি কেতুমাল বর্ষ বলতে প্রাচীন আফ্রিকা মহাদেশকে বোঝাচ্ছে। তারপর বলছে ভারতবর্ষের দক্ষিণে একটা দারুণ সমৃদ্ধ, খনিজ সমৃদ্ধ একটা দ্বীপ আছে, তার নাম মলয় দ্বীপ। তো এখন এই মলয় দ্বীপকে বলা হচ্ছে মালদ্বীপ, এই নামটা পরিবর্তন হয়ে মালদ্বীপ হয়ে গেছে। তারপরে বলছে সমুদ্রের ভেতর দেখবে অনেক নদী চলে যাচ্ছে, এগুলো সমুদ্রের স্রোতের মতো বয়ে যাচ্ছে। এগুলোর মধ্যে দিয়ে জাহাজ যদি তুমি চালিয়ে দাও তাহলে তুমি অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাবে। এগুলো এখন সমুদ্র স্রোত বলা হয়। সমুদ্র স্রোতের আবিষ্কর্তা প্রাচীন মুনি ঋষিরা, তারা সমুদ্র স্রোতের অস্তিত্বের কথা জানতেন, যেটা এখন জানা যাচ্ছে আর কি। তারপরে মাউন্ট এভারেস্টকে আমরা বলছি তো সবচেয়ে উচ্চ শৃঙ্গ, তো সেখানে লেখা আছে এই যে হিমালয় পর্বত দেখছো, এই সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গৌরীশঙ্কর মহাশৃঙ্গ, অর্থাৎ তখন এই নাম ছিল। হ্যাঁ, পরবর্তীকালে গৌরীশঙ্কর অন্য একটা শৃঙ্গের নাম দেওয়া হয়, কিন্তু আদিতে ওই এভারেস্টকে গৌরীশঙ্কর মহাশৃঙ্গ বলা হতো। তার মানে এরা জানতেন সব কিছু। এবং হিমালয় পর্বত থেকে যে কটা নদী নেমে এসছে সমস্ত কটার নাম দেওয়া আছে, যে এই নদী নেমে এসছে, এবং সেইগুলোর সঙ্গে এখনকার নদীর নাম মিলে যায়। আমাদের বিজ্ঞানীরা জানতেন, ভূতত্ত্ববিদরা, ভূবিজ্ঞানীরা হ্যাঁ, জানতেন। এত ওরা ঘোরাঘুরি করতো, এই যে মানস সরোবর কে খুঁজে বার করলো?
ভারতীয় ঋষিরা আবার করেছে তো মানস সরোবর, কোথায় মানস সরোবর, সেখানে গিয়েছে এবং প্রত্যেকটা বড় বড় পাহাড়ে গিয়ে সেখানে তীর্থস্থান তৈরি করেছে। এতটা তাদের ভৌগোলিক জ্ঞান ছিল, সেই রাস্তাগুলো জানতেন তারা, এত ঘুরতেন সারা বিশ্ব জুড়ে। এরপরে আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে এভুলেশন থিওরির প্রবক্তা আমাদের চার্লস ডারউইন, বিবর্তনবাদ। এই বিবর্তনবাদ সম্পর্কে আমাদের প্রাচীন মনীষীদের কোনো ধারণা ছিল কি? গীতাতে বলা আছে, ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়াতে সা চরাচরম হেতুনানেন কন্তেও জগদ্ধি পরিবর্তিতে। মানে আমার অধ্যক্ষতায় প্রকৃতি এই বিশ্ব সৃজন করেছেন এবং এই বিশ্বকে আমার অধ্যক্ষতায় আমি পরিবর্তন করে চলেছি। অর্থাৎ বিশ্ব পরিবর্তনশীল, অর্থাৎ বিশ্বে বিবর্তন হচ্ছে, একভাবে নেই বিশ্ব। এটা তারা এই বলেছেন গীতাতে বলা আছে, কৃষ্ণ বলছেন সজা যে আমার অধ্যক্ষতায় সমস্ত পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বিবর্তন ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। তারপর বলছে গবাস্ত হস্তিনাঞ্চৈব স্থাবরাত্মানাম ক্রমণৈতন হ্রাস বৃদ্ধি যুগে যুগে। এটা ব্রহ্মাণ্ড পুরাণে বলা আছে যে এই পৃথিবীতে যত দেখছো প্রাণী, মানুষ, উদ্ভিদ, হাতি, ঘোড়া, গবাস্য মানে গরু এবং অশ্ব, এরা প্রত্যেকে বিবর্তিত হয়, প্রত্যেকের চেহারা, আকৃতি, প্রকৃতি যুগের সাথে সাথে ছোট বড় হয়। পরিষ্কার বলে দিচ্ছে। তা আমরা জানি, আমরা ম্যামথ হাতি পেয়েছি, বিশাল হাতি ছিল, সেই হাতি এখন ছোট হয়ে গেছে। এমনকি বড় বড় দানব যাদেরকে বলছে, এই মানুষ আমরা পেয়েছি। প্রাচীন যুগে যেগুলোকে দানব রাক্ষস বলছে, আমরা 18 ফুটের কঙ্কাল, 15 ফুটের কঙ্কাল, বিশাল আকৃতি খুলি, বিশাল আকৃতি কমণ্ডলু, বিশাল আকৃতি রথের চাকা বর্তমান বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে। হ্যাঁ, এবং এইগুলো নিয়ে ভিডিও আছে, পাওয়া গেছে। এর অর্থ হলো যে একসময় লম্বা মানুষও ছিল, তারা এই জায়গায় এসছে। আবার আদিম মানুষও ছিল, তারা এখন এই জায়গায় এসছে। মানে আদিম মানুষ আর বর্তমান মানুষ উভয়ই বিবর্তিত হয়েছে। আমাদের মত অনুযায়ী আদিম মানুষ বিবর্তিত হয়ে এই মানুষ এসছে, আর শাস্ত্রের মত অনুযায়ী আদিম মানুষের জায়গায় বিবর্তিত হয়েছে, ওরা জঙ্গলে আছে, আর আমরা আমাদের জায়গায় বিবর্তিত হয়েছি। দুরকম মানুষ ছিল সে যুগে। তারা বলছেন যে ব্রহ্মা সব কিছু সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর সেগুলোর বিবর্তনের ব্যবস্থা করলেন, সেগুলো বিবর্তিত হবে, সবসময় সেগুলো বিবর্তিত হচ্ছে, সব সময় আস্তে আস্তে হচ্ছে। কাজে বিবর্তনের যে তত্ত্ব, সে তত্ত্ব আগে ছিল, একটু অন্যরকমভাবে ছিল, কিন্তু ছিল। এখানে বলছে বিবর্তন বারবার হয়েছে, আর ডারউইন বলছেন বিবর্তন একবারই হয়েছে। এখানে পার্থক্য। এখানে বলছে আবার মানুষ ছোট হয়ে যাবে, আবার সত্যযুগ আসবে, আবার মানুষ আস্তে আস্তে লম্বা চওড়া হবে, এরকম বারবার হতে থাকবে, বিবর্তন তো থেমে থাকবে না। হ্যাঁ, চলতেই থাকবে। ভবিষ্যতে হয়তো 2000 বছর পর, 5000 পর অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে জীবজগতের। আচ্ছা, আর একটা জিনিস আমরা মহাভারতে এটা পেয়েছি, এই কুষ্ঠরোগ তখন ছিল। তো হ্যাঁ, কুষ্ঠরোগ নিয়ে আমাদের বিজ্ঞানীরা কিছু কি জানতেন, এটাকে কী করে সারানো যায় বা কিছু? আয়ুর্বেদে আর গরুর পুরাণে কুষ্ঠব্যাধি সম্বন্ধে লেখা আছে যে কুষ্ঠব্যাধি হয় নানা রকম অনাচার দুরাচারের ফলে কীটাণুর আক্রমণ হয়, তাতে কুষ্ঠ হয়। তো কুষ্ঠের অনেক শ্রেণীবিভাগ দেওয়া আছে, যথা শ্বেত কুষ্ঠ মানে শ্বেতি যেটাকে বলছে, ধবল হয়, পামা কুষ্ঠ, দদ্র কুষ্ঠ, ঋষিজীব কুষ্ঠ, এরকম কুষ্ঠের বিভিন্ন এর কথা, শ্রেণীবিভাগের কথা বলা আছে। এবং বলা আছে যে গলত কুষ্ঠ বলে যে কুষ্ঠটা আছে, এতে গলে যায় শরীর, এইটা ছাড়া আর বাদবাকি সমস্ত কুষ্ঠ সারানো যায়। গলত কুষ্ঠ হয়ে গেলে আর সারানো যাবে না। কুষ্ঠ যদি গলন্ত অবস্থায় চলে আসে তাহলে আর সারানো যাবে না। প্রাথমিক অবস্থায় কেউ যদি কুষ্ঠের চিকিৎসা করে সেটা সারানো যাবে, এই ওষুধ দিয়ে সারানো যাবে। এইবার সেইগুলো ভুলে গেছিলাম আমরা। ভক্তিবাদের চর্চা যেদিন থেকে শুরু হলো দেশে, সেদিন থেকে আস্তে আস্তে জ্ঞান বিজ্ঞান কোণঠাসা হয়ে পড়লো। তারপরে অনেক বই টই পুড়িয়ে দেওয়া হয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমস্ত বই পুড়িয়ে দেওয়া হয়েছে একটা সময়। এই ফলে জ্ঞান চর্চা কমে গিয়ে ভক্তি চর্চা প্রবল হয়ে উঠলো। তার হাত ধরে কুসংস্কারগুলো এলো, যেগুলো আমাদের রাগ হয়ে যাচ্ছে। এখন আমরা বর্তমান প্রজন্মের লোকেরা করছি কি, ওই বিজ্ঞানের চর্চা বেশি করে করব, যাতে মানুষ আশ্বস্ত হয় যে ধর্মের মধ্যে বিজ্ঞানও আছে। এটা আমাদের উদ্দেশ্য। না, এই তো ছান্দোক্য উপনিষদে বলেই দিল যে বিজ্ঞান ছাড়া এগোতে পারবে না, তুমি জানতে পারবে না, শিখতে পারবে না। আচ্ছা, আর একটা হচ্ছে নিউরোসায়েন্স। ইদানিং নিউরোসায়েন্স, নার্ভ ঘটিত অনেক সমস্যা হচ্ছে, সেগুলো নিয়ে আমাদের প্রাচীন ঋষিদের জ্ঞান কীরকম ছিল? প্রাচীন ঋষিরা বলছেন যে আমাদের এই শরীরে 12 ধরনের স্নায়ু আছে, তার মধ্যে সুষুম্না স্নায়ু যেটাকে বলছে, এখন বলে স্পাইনাল কর্ড মানে মেরুদণ্ড বলছে, আর 2 ধরনের আছে, একটা হচ্ছে ইরা আর পিঙ্গলা, সংস্কৃতে লেখা আছে। এখন বলছে
দু ধরনের নার্ভ আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ, একটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। তখন বলছে ইরা আর পিঙ্গলা। এছাড়া ঋষিরা বলছে যে আমাদের শরীরে 12 রকমের স্নায়ু আছে, যথা উম, উম, যথা উম, আমাদের মেধা মেধা প্রাণহরিণী, সর্বজ্ঞানপ্রদা, সংযমিনী, বিশুদ্ধা, বিরুদ্ধা, বায়ু জিম্মনকারিণী, তেজপুষ্পনকারিণী, সর্বপ্রাণহরা, পুনর্জীবনকারিণী, এইরকম 12খানা স্নায়ু কথা আমাদের প্রাচীন ঋষিরা বলে গেছেন, আয়ুর্বেদ বইয়ে আছে। বর্তমান যে নিউরো সায়েন্টিস্ট তারা বলছেন যে আমাদের শরীরে 12 রকমের নার্ভ আছে। তারা ওই 12 রকমই বলছেন। তাদের নাম হলো অপটিক, অকিউলোমোটর, ট্রাইজোমিলাল, গ্লাসোফ্যারেঞ্জারি, স্পাইনাল অক্সিসাইস, অডিটরি, ফেসিয়াল, ম্যাসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস, হাইপোগ্লসাল, এইসব নাম তারা বলছেন। তা এখন যে নামগুলো ইংরেজি নাম, তার সংস্কৃত নাম প্রাচীন ঋষিরাই আবিষ্কার করে গেছিলেন। সুতরাং নিউরো সায়েন্স বা নার্ভের উপর এবং পাগলের অনেক ওষুধ দেওয়া আছে, এইগুলো করলে পাগলামি সারে, এই 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 ওষুধ খেলে পাগলামি সেরে যায়, উন্মাদ রোগ সেরে যায়, এও দেওয়া আছে। প্রাচীন ভারতের মুনি হ্যাঁ, প্রচুর আয়ুর্বেদে প্রচুর আছে। আছে। হ্যাঁ, আর একটা হচ্ছে মানে মহাকাশ। আজকে মহাকাশ গবেষণা নিয়ে তো আমরা প্রচণ্ডভাবে উপকৃত। আমাদের যে মহাকাশে প্রথম যে স্যাটেলাইটটা পাঠানো হয়েছে ভারতবর্ষে, আর্যভট্ট। তাহলে মহাকাশ গবেষণা বা মহাকাশকে নিয়ে আমাদের প্রাচীন বৈজ্ঞানিকদের চিন্তাভাবনা কি তৎকালীন যুগে কেমন ছিল? দেবী পুরাণে একটা শ্লোক আছে, দেবী ভাগবতে সংকোচশ্চ বিকাচশ্চ জায়তে হস্ত নিরন্তরম পটবাদ কার্যবশত প্রলয়ে সজ্জনে তথা। অর্থাৎ এই ব্রহ্মাণ্ড সংকুচিত হয় আবার বিকশিত হয়। তো বর্তমান বিজ্ঞানীরা এটা স্বীকার করেন এবং বর্তমানে এই ব্রহ্মাণ্ডের বিকশিত দশা চলছে, একটা সময় পর সংকুচিত হয়ে যাবে। এতে বলা হচ্ছে সৃষ্টির আদিতে ব্রহ্মাণ্ডটা অণ্ডের আকারে থাকে, ডিমের আকারে থাকে, তারপর সেটা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণকে বলা হচ্ছে অণ্ড বিস্ফোরণ। বর্তমান বিজ্ঞানীরা এই বিস্ফোরণের নাম দিয়েছে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ নাম দিয়েছে। তখন নাম ছিল অণ্ড বিস্ফোরণ। আর অণ্ড বিস্ফোরণের ফলে অনেক গ্রহ কালো গহ্বরে হারিয়ে যায়, একে বলা হচ্ছে কৃষ্ণ গহ্বর। প্রাচীন ঋষিরা নাম দিয়েছেন কৃষ্ণ গহ্বর, বর্তমান বিজ্ঞানীরা নাম দিয়েছেন ব্ল্যাক হোল। এই নামগুলো ছিল অত হাজার বছর আগে, অত কোটি বছর আগে ছিল। তারপর তারা বলছেন যে এই পৃথিবী, এই যে আমাদের ব্রহ্মাণ্ডটা, এতে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা আছে। পৃথিবী ছাড়াও আছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তারপর হচ্ছে ইন্দ্রলোক, যমলোক, বায়ুলোক, অগ্নিলোক, সত্যলোক, তপলোক, জনলোক, সব গ্রহ এগুলো। এবার এখন কি বলছে, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এসব নানা ধরনের নতুন নতুন নাম দিচ্ছে। তখন নাম ছিল এই, তখন ছিল না তা না। এবার বলছে যে আমাদের এই পৃথিবীটা 432 কোটি বছর অন্তর ধ্বংস হয়ে যায়, মানে অন্ধকার দশা প্রাপ্ত হয়। এখন 197 কোটি বছর চলছে, আরও 235 কোটি বছর সূর্যের আয়ু। তারপর সূর্যের আয়ু ফুরিয়ে গেলে এই বিশ্বব্রহ্মাণ্ড অন্ধকার দশায় চলে যাবে। তা পুনরায় 432 কোটি বছর রেস্টিং ফেজ বা স্থির দশায় থাকার পর আবার ব্রহ্মাণ্ডের প্রক্রিয়া শুরু হবে। এতটা পারফেক্ট করে দেওয়া আছে। বিজ্ঞানীরা আমাদের দেশের এরা এটা বলছেন, হ্যাঁ করে বলছেন। এবার এখনকার বিজ্ঞানীদের মতে প্রথমে এগুলো কাল্পনিক বলতো, তবে এখন বলছে কাল্পনিক না, একটা সময় সত্যি সূর্যের তেজ নিভে যাবে এবং সেটা কোটি কোটি বছর পরেই যাবে, পরিষ্কার বলা হচ্ছে। বা এরা যেমন একটা পাংচুয়াল করে সংখ্যা বলছে 432 কোটি, সেটা নেই, সেটা হয়তো নেই, কিন্তু কাছাকাছি হয়তো যেতে পারে, কম বেশি। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে সত্যযুগের লঞ্জিভিটি 17,28,000 বছর, ত্রেতা যুগের লঞ্জিভিটি 12,96,000 বছর, দাপর যুগের সময়সীমা 8,64,000 বছর, কলিযুগের সময়সীমা 4,32,000 বছর। এর মধ্যে এখন কলিযুগের 5,200 বছর চলছে। তা এই যে চারটে যুগকে একত্রিত করলে 43,20,000 বছর হয়। এই চারটে যুগ যখন 1000 বার রোটেটেড হয়, মানে বিবর্তিত 1000 বার, তখন 432 কোটি বছর হয়। এই 432 কোটি বছর অন্তর পৃথিবী টিকে থাকে, তারপরে অন্ধকার দশা চলে আসে। অর্থাৎ সুস্পষ্ট একটা বৈজ্ঞানিক ধারণা, সংখ্যা, যেটা তৎকালীন সময় ছিল। এবং সত্যযুগে সভ্য মানুষের হাইট ছিল লম্বা, তারপর একটু ছোটো হলো, হতে হতে এখন এই 5.5 ফুট 6 ফুট এসে দাঁড়িয়েছে। এরপর আবার যখন সত্যযুগ ফিরে আসবে, আবার মানুষ আরও উঠতে শুরু করবে, হাতির এটাও বাড়বে, হাইট বাড়বে, কুমিরের হাইট বাড়বে, সাপের হাইট হেলথ বাড়বে, ওখানে আস্তে আস্তে বাড়বে, আবার কমে যাবে, বারবার ইভলিউশন হবে। এই তত্ত্বটা কিন্তু আধুনিক বিজ্ঞান বলতে পারেনি, যে এগেইন আর এগেইন ইভলিউশন হয়েছে, এরকমভাবে পরিষ্কার বলা আছে।
অর্থাৎ মহাকাশ বিজ্ঞানের সঙ্গে মানুষের সম্পর্ক আছে রীতিমতো। এবং আমাদের যে একটা ব্রহ্মাণ্ড, এইরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড পৃথিবীতে আছে, কোটি কোটি পৃথিবী আছে, কোটি কোটি মঙ্গল আছে, কোটি কোটি বুধ আছে, একদম লেখা আছে। এবার এখনকার বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীর যমজ গ্রহ থাকতে পারে, পরিষ্কার বলছেন। এবার মহর্ষি বশিষ্ঠকে রামচন্দ্র জিজ্ঞেস করছেন যোগ বাশিষ্ঠ রামায়ণ গ্রন্থে, যে হে বশিষ্ঠ মুনি, এই মহাকাশে কী কী গ্রহ নক্ষত্র আছে, তারা কেমন? তখন বশিষ্ঠ মুনি বলছেন যে কোনো কোনো গ্রহ খালি জলে পরিপূর্ণ, আর কিছু নেই। কোনো কোনো গ্রহ আছে শুধু কীটাণুতে পরিপূর্ণ, সেখানে আর কিছু নেই। কোনো কোনো গ্রহ মহাকাশে আছে যেটা শুধু উপলখণ্ড বা পাথরে পরিপূর্ণ, আর কিচ্ছু নেই। কোনো কোনো গ্রহ পৃথিবীতে আছে, এই ব্রহ্মাণ্ডে আছে, যেটা মানুষের মতো অনেক জীব বাস করে, তারা মানুষের চেয়ে উন্নত, তাদের দেবতা বলে জানবে। অর্থাৎ দেবতারা ভিন গ্রহের প্রাণী, উনি বলছেন, এতগুলো বলছেন। বলছে এরকম অজস্র কোটি গ্রহ নক্ষত্র পৃথিবীতে আছে, এরা সবসময় সৃষ্টি হচ্ছে, আবার ধ্বংস হচ্ছে, আবার পুনরায় সৃষ্টি হচ্ছে, এরকম হচ্ছে। যে এগুলো একদম তো মিথ্যা না। আমরা অনেক সময় ইউএফও দেখতে পাই, ইউএফও দেখে আমরা আন্দাজ করি যে পৃথিবীতে ভিন গ্রহে হয়তো প্রাণ আছে। আমরা অনেক এলিয়েনের সন্ধান পেয়েছি ইনডাইরেক্টলি। তো এদের মত অনুযায়ী এলিয়েনগুলো হচ্ছে দেবতা। আমরা যেটাকে এলিয়েন বলছি, এই ঋষিগুলো সেগুলোকে দেবতা বলছে। তারা বলছেন যে আছে, মিথ্যে নয়। এবার আপনি এখনও কল্পনা বলবেন, কারণ এখনও তো শিওর হয়নি তো, কিন্তু একদিন হয়তো আবিষ্কার হবে যে সত্যিই হয়তো ভিন গ্রহে প্রাণ আছে। এখন অবধি আবিষ্কার সেভাবে হয়নি, অল্প স্বল্প বোঝা গেছে। অর্থাৎ প্রাচীন ঋষিরা যা বলে গেছেন, এর অস্তিত্ব বা সত্য এটা প্রমাণ করতে আমাদের সময় লাগবে। আর এত তাড়াতাড়ি উড়িয়ে দেওয়া ঠিক না, কারণ বাকিগুলো তো সব ঠিক। আমি যেগুলো দেখতে পাচ্ছি সব ঠিক, কাজে যেগুলো দেখতে পাচ্ছি না সেগুলোকে কল্পনা বলে উড়িয়ে দেওয়া ঠিক না, আরও গবেষণা করা উচিত। আচ্ছা, এবার শেষ প্রশ্ন, অঙ্ক, গণিত শাস্ত্র। তা আমরা জানি যে ভারতের হিন্দু ঋষিরা, বৈজ্ঞানিকরা শূন্য আবিষ্কার করেছেন। এই নিয়ে অ্যালবার্ট আইনস্টাইনের একটা উক্তি আছে যে ভারতের হিন্দুদের প্রতি আমি শ্রদ্ধাশীল এই কারণেই যে ভারতের হিন্দুরা শূন্য আবিষ্কার করেছে। শূন্য আবিষ্কার করার ফলে পৃথিবীতে এই অঙ্কের যে দুরূহ জটিল তত্ত্ব, সেগুলো আমরা সমাধান করতে পেরেছি। তো সেই প্রাচীন ভারতের অঙ্ক, গণিত শাস্ত্র নিয়ে বিজ্ঞানীদের কী চিন্তাভাবনা ছিল? প্রাচীন ভারতে গণিত একটা আলাদা শাখা ছিল, বৈদিক গণিত বলে এখন পড়ানোও হয় কোনো কোনো ইউনিভার্সিটিতে। অনেক বামপন্থী এগুলো নিয়ে আপত্তি করেন, কিন্তু আপত্তি করলেও আমি দেখছি আছে। একটা জায়গায় লেখা আছে যে হে মানবগণ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই হলো সংখ্যার একক। তারপরে বলছি যে 10 কোটিতে হয় 1 অর্বুদ, 100 কোটিতে হয় 1 খর্বুদ, 1000 কোটিতে হয় 1 খর্ব, 10,000 কোটিতে হয় 1 নিখর্ব, 1 লক্ষ কোটিতে হয় 1 শঙ্কু, 10 লক্ষ কোটিতে হয় 1 পদ্ম। এইভাবে সমুদ্র, পদার্থ, পর, এইরকম 18টা মোট একক, মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্বুদ, খর্বুদ, পদার্থ, 18টা এককের কথা দেওয়া আছে। অর্থাৎ শুধু যে শূন্য আবিষ্কার করেছেন তাই নয়, মিলিয়ন ট্রিলিয়ন সংখ্যাগুলোও তারা আবিষ্কার করে গেছেন, কেমন? সুতরাং গণিত ছিল না এরকম না, গণিত ছিল। তারপরে অংশের পার্সেন্টেজের কথা বহু জায়গায় দেওয়া আছে, যে ভগবান বিষ্ণু তার অর্ধাংশ নিয়ে এইভাবে পৃথিবীতে এলেন, তার এক অষ্টমাংশ শত্রুঘ্ন পেল, 1/4 লক্ষণ পেল, এভাবে জোড়া লাগালে দেখা যাচ্ছে ধারণাও ছিল, ভগ্নাংশটাও ছিল সেখানে। পাইয়ের মান প্রাচীন ভারতীয় ঋষিরা বার করেছেন, পাই যেটাকে বলে 22-এর 7। তারপর আমরা যেটাকে আগে আর্কিমিডিসের উপপাদ্য বলছি, ওটা অনেক আগে বৌদ্ধায়ন বলে একটা ঋষি, বৌদ্ধায়ন উনি আবিষ্কার করে গেছিলেন, ওটাকে বৌদ্ধায়ন উপপাদ্য বলা হতো। এটাকে এখন আমি পিথাগোরাস উপপাদ্য বলছি। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো ছিল এক সময়, এগুলোকেও উদ্ধার করা দরকার, এগুলোকেও পড়ানো দরকার। তাহলে জানতে পারবো যে আমাদের অনেক কিছু গৌরবজনক ছিল, আমাদের হারিয়ে গেছে, ভুলে গেছি, সেগুলো আবার যদি তুলে ধরা যায় তাহলে ভারতবর্ষ আবার উচ্চ স্থানে চলে যাবে, এটা আমরা আশা করি সবাই। এই জন্য আমার গবেষণাটা। মানে আমাদের প্রাচীন ভারতবর্ষের ইতিহাস অত্যন্ত গৌরবশালী ছিল, সমস্ত দিক দিয়ে আমরা উন্নত ছিলাম, বিজ্ঞানে তো ছিলামই। তারপরে আমাদের পতন হয় এবং আমাদের হাজার বছরের যে আক্রমণ, বৈদেশিক শাসন, তার ফলে আমাদের সমাজের অনেক কিছু ভালো দিক বা যেগুলো আমরা জানতাম, আমাদের গৌরব গাথার ইতিহাস, সেগুলো প্রায় হারিয়ে গেছে বা ভুলে গেছি বা ভুলিয়ে দেওয়া হয়েছে বা নষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং সেগুলোকে গবেষণা করে আবার বের করতে হবে,
করে আমাদের সামনে, বিশ্বের সামনে প্রতিষ্ঠা করতে হবে যে না, ভারতবর্ষ কোনো ওই কুসংস্কারচ্ছন্ন দেশ নয়, ভারতের ধর্ম সংস্কৃতির মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা ছিল। তো আমার একটা কথা মনে পড়ছে স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন যে বর্তমান যে বিজ্ঞান, বৈজ্ঞানিকরা যে আবিষ্কার করেছে সেগুলো সব আমাদের কাছ থেকেই নেওয়া। সঠিক বলেছেন। তো এই যে আমরা, তার মানে আমরা বৈজ্ঞানিক চিন্তাভাবনা গবেষণাতে আমাদের প্রাচীন ঋষির ভারতবর্ষ এগিয়ে ছিল। তো এটা অত্যন্ত গর্বের বিষয়, তার একটা পুনর্জাগরণ ঘটার দরকার। তাহলে আমাদের এই যে বর্তমানে যে বলে যে হিন্দু ধর্ম বিজ্ঞান বিরোধী, বৈজ্ঞানিক চিন্তা নাই, বদনাম, এগুলোকে ধীরে ধীরে চলতে হবে। এগুলো তো তর্ক করে হবে না, গবেষণা করে যুক্তি তথ্য দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে তাদের যে চিন্তাভাবনা, তারা যে বিরোধিতা করছে, তাদের সেগুলো বন্ধ হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। এবং ভারতবর্ষ আবার হয়তো জেগে উঠবে, খুব সম্মানের সাথে আসন লবে। হ্যাঁ, এটাই আমাদের আশা। তো এই নিয়ে আজকে আমাদের বিজ্ঞান এবং প্রাচীন ভারতে যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা ছিল প্রচুর। আমাদের হিন্দু ধর্ম যে কখনো বিজ্ঞানের বিরোধী ছিল না, বিজ্ঞান চর্চাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে, সে সম্পর্কে আমরা আজকে রবীন্দ্রর কাছ থেকে শুনলাম। তার জন্য রবীন্দ্রকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই শেষ করছি। আবার একটা নতুন কোনো আলোচনা আমরা আসবো। নমস্কার।